চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার থেকে একটা গাড়ি নিয়ে মিল্টন সমাদ্দার যেত, তার দলবল নিয়ে যেত এবং মোটামুটি সেখান থেকে মানুষটাকে রেস্কিউ করে আনা হইতো। অর্গান মানে বিক্রি এটা একদম ভুয়া একটা ব্যাপার। প্রশাসনের সাথে অনেক সময় চিৎকার চেঁচামেচি। এখন একটা আশ্রমের অবস্থা খারাপ, এখন একটা টাকা চেয়ে দাম চেয়ে আমাদের একটা প্রতিবেদন বানাইতে হবে, তখন আমি ওই রেফারেন্সে একটা কন্টেন্ট তৈরি করে দিতাম। যেখানে ইনকাম সোর্স রেগুলারলি এমনিতেই জেনারেট হয়, মানে কেউ এখানে এই ধরনের ক্রাইম করবে না আলটিমেটলি। সে তার উত্তপ্ত মস্তিষ্ক ঠিক আছে, অর্থনৈতিক ট্রানজেকশনে গরমিল থাকতে পারে, সেটা ঠিক আছে, অর্গান সেটা প্রয়োজন নেই তার। আসলে মানে উল্টাপাল্টা কথাবার্তা বলেই আমাকে আসলে টাকাগুলো দেয়। আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন নিউজ মিডিয়াতে আপনারা দেখছেন যে সাইলেন্ট ওল্ড এজ কেয়ার ইউনিটের মিল্টন সমাদ্দারকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে। তো আসলে দীর্ঘদিন যাবৎ এই নিউজগুলো দেখে বা আমি ব্যক্তিগতভাবে যেহেতু একজন স্বেচ্ছাসেবী ছিলাম, সেক্ষেত্রে আসলে মিল্টন সমাদ্দারের এই বিষয়টা নিয়ে আসলে খুব বেশি আগ্রহী ছিলাম। এক কথায় আগ্রহী ছিলাম, পাশাপাশি আসলেই দেখছিলাম আসলে এই বিষয়টা কোন দিক দিয়ে যাচ্ছে বা কোন দিক দিয়ে গড়াচ্ছে। বেসিক্যালি আমি মিল্টন সমাদ্দারকে আসলে আমার স্বেচ্ছাসেবী জায়গা থেকে আসলে আমি খুব ভালোভাবেই চিনতাম বা ওনাকে আসলে ভালো লাগতো ওনার কাজগুলো দেখে। যেহেতু আমি নিজেই যে স্বেচ্ছাসেবক ছিলাম, ভলান্টিয়ারি কাজের সাথে আমি দীর্ঘদিন যাবৎ কাজ করে এসেছি। তো সেই জায়গা থেকে আসলে আমি দীর্ঘদিন যাবৎ দেখার চেষ্টা করছিলাম। কিন্তু আজকে এই উনি গ্রেপ্তার হওয়ার পর থেকে বিভিন্ন জনের মুখে বিভিন্ন রকম কথাবার্তা শুনছি। কিন্তু আসলে কোনোভাবে আসলে কোনোটা মিলাতে পারছিলাম না। ওনাকে আমি যেভাবে জানি বা মানে শুনেছি বা দেখেছি, সেই জায়গা থেকে আমার মতে করে আসলে অনেকেই এই বিষয়টাকে আসলে গুলিয়ে ফেলতেছিল। তো রিসেন্ট বলতে ঠিক আমি যেই ভিডিওটা রেকর্ড করছিলাম ঠিক তার একদিন আগেই একদিন আগে কিংবা ওই দিন রাতেই একটা ভিডিও আমার চোখের সামনে পড়ে, যেটা হচ্ছে গিয়ে তার যে কন্টেন্টগুলো সে মানে বানাতো আর কি, বিভিন্ন পেশেন্টদেরকে নিয়ে বা যারা এই যে তার এখানে যেই সেবা প্রত্যাশী ছিল ওদেরকে নিয়ে যেই কন্টেন্টগুলো বানানো হতো বা বিভিন্ন রকম অ্যাডগুলো দেওয়া হতো, সেই ক্যামেরাম্যান যিনি ছিল ওই বিষয়গুলোর উপর যে ক্যামেরাম্যান ছিল, ওনার একটা ভিডিও প্রকাশ হয়েছে, ওনাকে সাক্ষাৎকার প্রচার হয়েছে দেখলাম। দেখার পরে এই ওনার কিছু বিষয় আসলে এই কথাগুলো শোনার পরে আসলে আমার মনে হলো যে আসলে যা রটে তা কিছুটা বটে। তো আসলে একটা সময় একটা জিনিস কি আমরা জানি, মানুষ যখন আসলে স্বেচ্ছাসেবী কার্যক্রমগুলো করতে করতে যখন আসলে অনেক বড় হয়ে যায়, তখন আসলেই মানবিকতার পাশাপাশি লোভ এবং হচ্ছে দাম্ভিকতা তৈরি হয়ে যায়। এটা আমার আসলে আমার দীর্ঘদিনের আমার এই অভিজ্ঞতা থেকে আমি বলছি বিষয়গুলো। তো আমার মনে হয়েছে মিল্টন সমাদ্দার আসলে তার ব্যতিক্রম হয়নি। তো বাকি বিষয়টা আপনারা ভিডিওতে দেখবেন, দেখার পরে আপনারা সিদ্ধান্ত নেবেন আসলেই সত্য মিথ্যা কিংবা আসলেই বাস্তবতাটা কতটুকু ছিল। চলুন আমরা ভিডিওটা দেখি। আর আমার চ্যানেলে কিংবা আমাদের পেজে যারা নতুন, তারা আমার ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন, পাশাপাশি আমাদের লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আসলে চেষ্টা করবো আসলে এই ধরনের আরও কিছু ইম্পর্টেন্ট ভিডিও আসলে আপনাদের এই জন্য নিয়ে আসার। চলুন আমরা ভিডিওটা দেখে আসি। এটা নিয়ে আপনারা যেভাবেই বলবেন সেগুলো আসলে ভুল। একটা মানুষ রাস্তায় থাকার থেকে যে খাবারটা পাচ্ছিল সেই খাবারটা তার ওখানে তার জন্য ব্লেসিংস। আমি শুনছি যে তার কাছে কেউ যদি পাওনা থাকতো যে টাকা পয়সা চাইতে গেলে তাকে মারধর করা হতো। যেমন আমি একটা জিনিস জানি যে আশ্রমের একজন ম্যানেজার ছিলেন যে দীর্ঘদিন 4 বছর মিল্টন সমাদ্দারের সাথে কাজ করছে এবং খুব সততার সাথে কাজ করছেন, পরিশ্রমী একটা মানুষ। তার নাম মিরাজ হোসেন। তো এই মিরাজ ভাইকেও তো আসলে সে বেশ মারধর করে আশ্রম থেকে বের করে দিছে, এটা আমি জানি। ইটস প্রুভেন। এটা আপনি আশ্রমের দারোয়ান থেকে শুরু করে যে কাউকে জিজ্ঞাসা করলে এটা আপনি পাবেন। আমি আমার অফিসের কোনো স্টাফকে আমি গায়ে হাত তুলে মারতে পারি না, অবশ্যই এই রাইটস নেই। তো এগুলো অমানবিক, এটা অবশ্যই খারাপ। এবং তাকে বেশ মেরে টেরে চোখ মুখ ফাটায় টাটায় দিয়েই বের করে দিছে আর কি। যে সে কিডনি বিক্রি করে বা এই মানুষ
বিক্রি করে, এটা মিল্টন সমদ্দারের আদতে মানে প্রয়োজন নেই। যেখানে ইনকাম সোর্স রেগুলারলি এমনিতেই জেনারেট হয়, মানে কেউ এখানে এই ধরনের ক্রাইম করবে না আলটিমেটলি। হাসপাতালে যেই রোগীগুলো যাইতো, এই রোগীগুলোকে আসলে অনেক সময় নেওয়া হইতো না, এটা সরকারি হাসপাতালের রেসপন্সিবিলিটি দিচ্ছে তাদের নেওয়া, এটা নেওয়া হইতো না। সেই ক্ষেত্রে একজনের আমি একটা প্রতিবেদন করছিলাম, একজন উনি রাস্তায় পড়ে হাতটাতে এরকম পোকায় ধরে গেছিল। তো সেই মানুষটা যখন ওইটা হয়, তখন সে বলছে যে আমার দ্বিতীয় জীবন দিচ্ছে। তো এটা তো মিল্টন সমদ্দারের একটা ক্রেডিট লাইন বলতে পারি। মানে অর্গান মানে বিক্রি এটা একদম ভুয়া একটা ব্যাপার। সে তার উত্তপ্ত মস্তিষ্ক ঠিক আছে, অর্থনৈতিক ট্রানজেকশনে গরমিল থাকতে পারে, সেটা ঠিক আছে, অর্গান সেটা প্রয়োজন নেই তার আসলে। কিন্তু ওই যে আপনার চিকিৎসার ব্যাপারটা বললেন, হ্যাঁ চিকিৎসার ব্যাপারে তার কিছু গোয়ার্তমি ছিল আসলে, এটাকে আমি বলবো গোয়ার্তমি, যে সে কোনো চিকিৎসককে ওইভাবে বিশ্বাস করতে পারতেন না যে তার ওখানে এসে কাজ করবে বা ইয়াটা করবে। গায়ে হাত তোলা বলতে হ্যাঁ মানে উনি তো অনেক সময় দেখেন আমাদের আশ্রমে যারা কাজ করে তাদের আসলে তারা কাজ করতে করতে একটা সময় হয়ে যায়, টায়ার্ডও হয়ে যায়, বা এখানে কাজ করাটা আসলে খুব চ্যালেঞ্জিং। ওই আশ্রমের মধ্যে কাজ করা, যেহেতু ঘা পচা এবং বিভিন্ন ধরনের আছে, এখানে কাজ করাটা আসলে চ্যালেঞ্জিং। যারা কাজ করে শুধুমাত্র বেতনের উদ্দেশ্যে তারা যে কাজ করে বিষয়টা তা না, অনেকেই কাজ করে যেখানে আসলে মানবিক একটা জায়গা আছে আসলে। তার ওখানে যারা অন্যান্য যারা স্টাফদের কথা বলবেন, তারা তো আসলে খুবই অল্প পারিশ্রমিকে কাজ করতো, তাদের আসলে মানে তাদের জন্য আসলে জলে থেকে কুমিরের সাথে যুদ্ধ করে এরকম একটা ব্যাপার হয়ে যেত। আমি যখন বেশি বলবো আমার ব্যাপারে, তখন এই জিনিসটা বেশি একটা সময় আমার জন্য ক্ষতিকর হয়ে যাবে, এবং সেটা যদি মিথ্যা হয়, মিথ্যা মানুষের সবচেয়ে বড় মানে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আসলে। ধরেন আমি মানুষ আমার কাছে আছে 10 জন, আমি হয়তো বা আমি কিছু অ্যাডভান্স বলতে পারি যে হ্যাঁ 10, 12, 15 জন আছে, এরকম একটা বলতে পারি। কিন্তু 10 জনের জায়গায় আমি যদি 30 জন, 40 জন, 50 জন বা 100 জন বলি, আমাকে যে খাবারের টাকাটা দিবে সেটা 100 জনের জন্য চিন্তা করেই দিবে, তাই না? তখন আমার তো ইনকাম জেনারেট বেশি হবে। তো এটার জন্য আমার মধ্যে যদি ওটা যদি একটা মানে টেন্ডেন্সি হয়ে যায়, আমি আই উইল ডু ইট ফর এভার, আমি সবসময় এটা করব, তখন মৃত্যুর সংখ্যাটাও এরকম বাড়তি বলার একটা প্রয়াস চলে আসে। কারণ মানুষ তো আসলে সিম্প্যাথি থেকেই মানুষ আসলে এই দানগুলো করে। তো তার এই ব্যাড প্র্যাকটিসটা তার জন্য এই দুর্যোগ বয়ে আনছে, তার এই ব্যাড প্র্যাকটিস এবং মিথ্যার যেই প্রবণতাটা তার মধ্যে আছে। এছাড়া তার ডেভেলপমেন্ট সোর্স কিছু ভালো আছে, এই মানুষগুলোর জন্য তার কর্মকাণ্ড ভালো আছে। সে মাঝে মাঝে সে ভালো, আবার যখন রকচটা হয়ে যাচ্ছে, খুবই রকচটা, দুর্দান্ত বাজে লেভেলের রকচটা, এবং সেটার জন্য অনেক ধরনের সিচুয়েশন হয়, ওখানে অনেক ধরনের সিচুয়েশন হতো। আমি সমাজকর্মী, আমি সমাজের মানুষের জন্য কাজ করবো, আমাকে নমনীয় হইতে হবে। আমি যদি নমনীয় না হইলে আমি তো সমাজের জন্য কাজ করতে পারবো না। আমাকে সত্যবাদী হইতে হবে, আমার স্পষ্ট হইতে হবে। তা তার অনেক কথায় স্পষ্টতা আছে। সরকার কেন দায়িত্ব নেয় না, উনি তো নিচ্ছেন, বা অন্যান্য কেন দায়িত্ব নিচ্ছেন, এগুলো তো স্পষ্ট কথা। এর আড়ালে যদি কিছু থাকে সেটা আপনারা ইনভেন্ট করে বের করতে পারবেন। বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ফোন আসতো যে দাদা এখানে পাওয়া গেছে মানুষজন, চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার থেকে একটা গাড়ি নিয়ে মিল্টন সমদ্দার যেত, তার দলবল নিয়ে যেত, এবং মোটামুটি সেখান থেকে মানুষটাকে রেস্কিউ করে আনা হইতো। আসলে ভিডিও কেন মেক করা হয়? ভিডিও তো মেক করা হয় মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য, যে মানুষ যেন এটার ব্যাপারে জানে। মানুষ যত জানছে তত বেশি এটার প্রতি মানুষজনের অনুদান বা দান, সেটার অ্যামাউন্ট ডেভেলপ হয়েছে, এটাই তো। আমরা যতদূর জানি যে তার তো আর একটা মিল্টন হোম কেয়ার নামক একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, ওই ব্যবসা প্রতিষ্ঠানটাই তার প্রধান আয়ের উৎস। সেখানে আশ্রমের জন্য হয়তো বা দানের পরিমাণ বাড়তো, কিন্তু তার আয়ের উৎস ডিরেক্টলি এটা বলা ঠিক হবে কিনা আমি জানি না। কারণ তার তো এখান থেকে সে আশ্রমের পরিচালক, সেই হিসাবে তার একটা রেমুনারেশন থাকতে পারে। এই যে লাইটটা জ্বালাইছেন, এই লাইটটাতে একটা প্রবলেম হয়, এই একটা ইস্যুস দিয়ে সে অনেক সাংবাদিকদের সাথে গ্যাঞ্জাম হয়েছে। তারপরে বিভিন্ন সময় এক ভদ্রলোক আসছেন যে তার বোনকে নিতে, তার সাথে একটু বেশ হাতাহাতি গ্যাঞ্জাম হয়েছে। প্রশাসনের সাথে অনেক সময় চিৎকার চেঁচামেচি হয়েছে। উনি একটু উত্তপ্ত মস্তিষ্কের মানুষ ছিলেন আর কি। আমি তার সাথে 1 বছরের থেকে কয়েকদিন কম সময় কাজ করি। প্রথম আমার সাথে তার সাথে যখন কথা হয়, তখন আমাকে বলা হয় যে আপনি প্রতিদিন যে কোনো একটা সময় এসে আপনি আমাদেরকে একটা করে কন্টেন্ট রেডি হবে, এরপরে আপনি আপনার নিজের কাজ করলেন। বিষয়টা এরকম ছিল। তারপরে থাকতাম, তখন আবার যদি কাজ না থাকতাম থাকতাম, থাকতে থাকতে একটা সময় করতাম। এমনি ভালো লাগতো এই মানুষগুলোর সাথে কিছুটা সময় পার করতে, মানুষগুলো থাকতো। এমনিতে মিল্টন সমদ্দার সারাদিন আশ্রমে থাকতেন না, উনি ওনার ব্যবসা নিয়ে থাকতেন, সন্ধ্যার সময় উনি আসতেন। আমি একটু ক্রপ হতে থাকি আসলে ওখানে, আমার বাইরের কাজগুলো করা একটু সমস্যা হতে থাকে। এরকম ভাবে আস্তে আস্তে তার সাথে একটা ব্যক্তিগত দ্বন্দ্বের মতোই তৈরি হয় আর কি। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার এবং মিল্টন সমদ্দার, তাদের যে 8 বছরের একটা জার্নি, সেটা নিয়ে একটা প্রতিবেদন করি। তার কিছুদিন পরে হঠাৎ করে একটা সময় আমাকে বলে যে দাদা আপনার আর কালকে থেকে আসার দরকার নাই। উনি আমাকে তখন যেই কারণটা উল্লেখ করছেন সেটা হলো যে আসলে উনি আমাকে এফোর্ড করতে পারতেছেন না। কেউ যদি মানে ফ্রি অফ কস্ট তার এই প্রতিবেদন করে, তাহলে সে করাবে, এরকম একটা এক্সকিউজ দিয়ে আমাকে বলছে। আর আমাকে দিয়ে হচ্ছে না, তার এরকম একটা এক্সকিউজ দিছে আর কি। শেষ পর্যন্ত বেশ কিছু রেমুনারেশন দেয় নাই, এবং তার কিছু কাজ করছিলাম, তার বিজ্ঞাপনের জন্য কিছু কাজ করছিলাম, সেই জায়গায় কিছু শর্ট অফ ডিউস ছিল।
সেই ডিউসগুলো সে আমাকে ক্লিয়ার করে নাই। সে আমাকে তখন যখন আমি এগুলো চাই তখন আমাকে সে বলে যে আপনি এই অসহায় মানুষগুলোর টাকাগুলো নষ্ট করছেন, এগুলো মানে উল্টাপাল্টা কথাবার্তা বলেই আমাকে আসলে টাকাগুলো দেয় নাই। আমি বলতে গেলেই তখন আমার হয় অর্থনৈতিকভাবে আমি ক্ষতিগ্রস্ত হব, অথবা আমার টাইম ওয়েস্ট হবে। সকল মানুষ তো জানে যে সে একটা দেবতা তুল্য মানুষ। যতক্ষণ পর্যন্ত সে আমার সাথে খারাপ না করছে ততক্ষণ পর্যন্ত সে আমার কাছে ওরকম ভালো মানুষই ছিল। যখন সে আমার সাথে খারাপ করছে, আমি বলবো যে না, সে আমার সাথে খারাপ করছে, আমি তার সাথে কোনো অন্যায় করি না, দেয়ারপর সে আমার সাথে খারাপ করছে, তার মানে তার প্রবলেম আছে। কিন্তু তাই বলে কি আমি তার পিছনে পড়ে থাকবো? দরকার নেই আমার। আসলে আমার এছাড়া অনেক কাজ আছে, আমার আগায় যেতে হবে।